পৃথিবীর সবচেয়ে পুরনো শহর আর মহাদেবের নগরীতে তোমাদের সকলকে স্বাগতম। বেনারস একটা শহর যা কেবল মানচিত্রে নয়, মানুষের বিশ্বাসে, নিঃশ্বাসে আর আত্মায় বাস করে। এখানে ভোর শুরু হয় গঙ্গার আরতির আলোতে আর রাত শেষ হয় মহাদেবের নাম নিয়ে। প্রতিটা ঘাট, প্রতিটা সিঁড়ি শত শত বছরের সাক্ষী। কাশীতে এসে মানুষ শুধু ঘোরে না, নিজেকে খুঁজে পায়। জীবন, মৃত্যু আর মোক্ষ সব কিছুই এখানে পাশাপাশি হাঁটে। এই শহর গল্প বলে, শোনে শুধু সেই মানুষটাই যে মন খুলে শুনতে জানে। আজকের ভিডিওতে আমি তোমাদের নিয়ে যাব মহাদেবের শহর বেনারসে, যেখানে সময় থমকে যায় আর অনুভব শুরু হয়। চলো তাহলে শুরু করা যাক কাশী যাত্রা। আর হ্যাঁ, এই 2 রাত 3 দিনের ট্যুরে আমি তোমাদের দেখাবো সবথেকে কম খরচে ভালো রুম কোথায় পাওয়া যায়, কোথায় বিনামূল্যে 3 বেলা প্রসাদ খাওয়ার সুযোগ রয়েছে, আর কিভাবে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করে পুরো বেনারস ঘুরে দেখা যায়। এরই সঙ্গে সঙ্গে আমরা ঘুরে দেখব বেনারসের কিছু রহস্যময় ও অলৌকিক স্থান। এমন এক শিবলিঙ্গ যেখানে প্রতিদিন একটি করে তিলের ন্যায় ওই শিবলিঙ্গটি বৃদ্ধি পাচ্ছে। এমন এক কূপ যার জল পান করলে নাকি সমস্ত রোগ থেকে মুক্তি পাওয়া যায়। এমন এক জায়গা যেখানে নিজের ছায়া না দেখতে পেলে 6 মাসের মধ্যে মৃত্যুর আশঙ্কা রয়েছে বলে এমনই বিশ্বাস। এমন এক গণেশ মন্দির রয়েছে যাকে সাক্ষী করে বেনারস ছাড়তে হয় আমাদের। আর দেখব এমন কিছু বিশ্বমানের ওয়াল পেন্টিং যা শুধু বারাণসীতেই দেখা যায়। তারই সাথে বারাণসীর অলিগলিতে বিখ্যাত খাবারের সন্ধান দেব আর জানাবো কাশী বিশ্বনাথ দর্শনের সঠিক সময়, যাতে লাইনের ঝামেলা ছাড়াই সুন্দরভাবে দর্শন করা যায়। তাহলে দেরি কিসের, চলো শুরু করা যাক আজকের ভিডিও। আর হ্যাঁ, যারা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারা বেনারস সম্পর্কে প্রায় সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সো গুড ইভিনিং বন্ধুরা, আরও একটা নতুন দিন আর আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি শিয়ালদা, আর আজকে কিন্তু একটা ব্র্যান্ড নিউ জার্নি হতে চলেছে। তাহলে বলি, এবার তোমরা বেনারস কিভাবে পৌঁছাবে। আগের ভিডিও যারা দেখেছো তারা জানো আমরা শিয়ালদা থেকে ব্র্যান্ড নিউ অমৃত ভারত এক্সপ্রেসে করে বেনারস পৌঁছেছিলাম। এই অমৃত ভারত এক্সপ্রেস সপ্তাহে 3 দিন চলে, সোম, বুধ আর শনিবার। তোমরা চাইলে এই অমৃত ভারত এক্সপ্রেসে করেও যেতে পারো। এছাড়াও স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি হাওড়া থেকেও প্রচুর ট্রেন বেনারস যায়। তোমরা যে কোনো একটা ট্রেন করে বেনারস পৌঁছে যেতে পারো। তো ফাইনালি শিয়ালদা থেকে বেনারস অমৃত ভারতে করে পৌঁছে গেলাম, আর এখন রয়েছি বারাণসী জংশনের ঠিক সামনে। এবার অটো ধরে গদুলিয়া চকের দিকে যাব বলে খানিকটা এগিয়ে গেলাম। তো দেখো, স্টেশনের ওখান থেকে গদুলিয়া চক 100 টাকা করে চাইছিল, আর আরেকটু এগিয়ে এসে স্টেশনের পাশ থেকেই একটা অটো পেয়ে গেলাম। এখানে 20 টাকা পার হেড, মানে শেয়ারে আমরা গদুলিয়া চক যাচ্ছি। তোমরাও চাইলে এইভাবে গদুলিয়া চক পৌঁছে যেতে পারো। দেখো, আমরা তো এসেছি একদম সিজনে, পিক টাইমে। তো সেইখানে গদুলিয়া চকের আশেপাশে রুম পাচ্ছিলাম, কিন্তু আমাদের বাজেটের থেকে বেশি হয়ে যাচ্ছিল। আমরা যেহেতু দুজনেই ছেলে রয়েছি, কোনো অসুবিধা হবে না, সেখানে চলে এসেছি ভারত সেবাশ্রম সংঘ। আর এখানে 500 টাকায় রুম পেয়ে গেছি। আর 500 টাকার রুমটা তোমাদেরকে একটু শেয়ার করি। দেখো, এই হচ্ছে 43 নম্বর রুম। ছোট রুম, আমরা দুজন রয়েছি, হয়ে যাবে। এখানে ব্ল্যাঙ্কেটও দেওয়া রয়েছে, আর তার সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে। দেখো, আর তোমাদের আরও একটা কথা বলে দিই, এই ভারত সেবাশ্রম সঙ্গে কিন্তু আরও প্রিমিয়াম রুমও রয়েছে, প্রিমিয়াম ক্যাটাগরি রুমও রয়েছে। আর আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, সেই কারণে এই রুমটাই চুজ করে নিয়েছি। 500 টাকা পড়েছে। রুমে ঢুকেই আমরা ফ্রেশ হয়ে নিলাম। তারই সাথে আমরা সিদ্ধান্ত নিলাম যে আজকেই আমরা সন্ধেবেলা বাবার দর্শন করব। আর তার আগে যেহেতু আমাদের হাতে সময় রয়েছে, আমরা বেরিয়ে পড়লাম সারনাথের উদ্দেশ্যে।
দেখো গোদুলিয়া চকের ওখান থেকে সারনাথ তোমরা যেতে পারো, তবে ওখানে কিন্তু তোমাদের রিজার্ভ করে যেতে হবে। সেই কারণে আমরা স্টেশনের কাছে এসে এখানে পার পার্সন শেয়ারে 40 টাকা পার হেড নিচ্ছে। সেই 40 টাকা করে আমরা সারনাথের উদ্দেশ্যে রওনা দিয়েছি। দেখো এই মুহূর্তে আমি এসে গেছি মিউজিয়ামের, মানে সারনাথের যে মিউজিয়াম রয়েছে মিউজিয়ামের ঠিক সামনে। এখানে ম্যাপের মাধ্যমে কিন্তু তুলে ধরা হচ্ছে কতগুলো স্পট রয়েছে। দেখো এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো এই যে ম্যাপের আকারে রয়েছে সারনাথ সিটি ম্যাপ। এখানে দেখো ধামেক স্তূপা থেকে শুরু করে টোটাল প্রায় 29টা স্পট দেখানো হয়েছে। তো এতগুলো স্পট তো একদিনে ঘোরা সম্ভব না, আর মেন স্পটগুলো তোমাদের সামনে তুলে ধরবো। চলো। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে রয়েছে এই ধামেক স্তূপা। আর এই ধামেক স্তূপায় প্রবেশ মূল্য 20 টাকা পার পার্সন যদি অনলাইনে টিকিট কাটা হয়, আর অফলাইনে কাটলে 25 টাকা পার পার্সন। তো দেখো এই মুহূর্তে সারনাথের ধামেক স্তূপের এখানে চলে এসেছি। ধামেক স্তূপ বলতে মনে করা হয় এখানেই গৌতম বুদ্ধ প্রথম যে 5 জনকে তার শিক্ষা প্রদান করেছিলেন, সেই শিক্ষা প্রদান করেছিলেন এই ধামেক স্তূপের এখানেই। এই ধামেক স্তূপের চারিপাশে যে সমস্ত ইটের দেওয়াল দেখা গেছিল সেগুলো প্রধানত খনন কার্যের ফলে উঠে এসেছিল, আর সেগুলি ছিল ভিক্ষুকদের থাকার জায়গা, ধ্যান কক্ষ, শিক্ষা কেন্দ্র সহ সমস্ত কিছু। দেখো এখানে বাইরে থেকে প্রচুর টুরিস্ট এসছে এই সারনাথ ভিজিট করার জন্য। দেখো এখানে কিন্তু রয়েছে অশোক স্তম্ভের মেন পিলারগুলো। তো দেখো এখন ধামেক স্তূপার থেকে বেরিয়ে এসেছি, আর বেরিয়ে এসে এখানে একটা ছোট্ট বাজার মতো রয়েছে। এখানে তোমরা বিভিন্ন রকম জিনিস নিয়ে যেতে পারো বাড়ির জন্য। দেখো গৌতম বুদ্ধের স্ট্যাচুও রয়েছে। তো দেখো ধামেক স্তূপার থেকে বেরিয়ে এসেছি, আর এখানে একটা মিউজিয়ামও রয়েছে। মিউজিয়ামে পার হেড কিন্তু 5 টাকা করে টিকিট। যেটুকু জানতে পারলাম মানে ভিডিওগ্রাফি বা ফটোগ্রাফি অ্যালাউ করবে না, সেই কারণে বাইরে থেকেই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো এখানে রয়েছে মিউজিয়াম। তো এরপরে আমাদের নেক্সট স্টপ ওয়াট থাই টেম্পলের কাছে চলে এসেছি। দেখো ভালোই ভিড় রয়েছে, চলো আস্তে আস্তে ভেতরে যাই। তো দেখো ওয়াট থাই টেম্পলের এখানে একটা গৌতম বুদ্ধের বিরাট বড় স্ট্যাচু রয়েছে, তোমাদের সাথে শেয়ার করি। দেখো অসাধারণ সুন্দর লাগছে। দেখো তোমাদের যে বুদ্ধদেবের স্ট্যাচুটা দেখালাম ওটা 80 ফুট উচ্চতা সম্পন্ন একটা স্ট্যাচু, বেশ হাইটের, মানে বুঝতেই পারছো। তোমাদের তো শেয়ার করলামই। আর এখন চলে এসেছি ওয়াট থাই টেম্পলের কাছে। দেখো তো দেখো এই মুহূর্তে পৌঁছে গেছি বুদ্ধিস্ট টেম্পলে, যেটা রয়েছে সারনাথে। তো এই বুদ্ধিস্ট টেম্পল বুদ্ধিস্ট সোসাইটির তরফ থেকে তৈরি করা হয়েছে। এই বুদ্ধিস্ট টেম্পলে কী কী রয়েছে চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো কি বড় একটা ঘন্টা রয়েছে এখানে। দেখো এখানে রয়েছে বুদ্ধদেব যে 5 শিষ্যকে তার প্রথম ধর্মশিক্ষা দিয়েছিলেন, সেই 5 শিষ্য রয়েছে। আর ওখানে গৌতম বুদ্ধ, সেইটাই কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। তো দেখো এখন পৌঁছে গেছি সারনাথের চৌখণ্ডী স্তূপের কাছে। আর এই স্তূপটা 4টে খণ্ডের আকারে গঠিত বলে চৌখণ্ডী স্তূপ নাম হয়েছে। আর এখানেই গৌতম বুদ্ধ পুনরায় তার 5 শিষ্যের সাথে এখানে দেখা করেছিলেন।
তো দেখো সারনাথে এসে মেন যে জায়গাগুলো সেগুলো তো তোমাদের সাথে শেয়ার করলামই। আর সম্পূর্ণ সারনাথ ঘুরে দেখতে গেলে তোমাদের পুরো একটা দিন লাগবে। তোমরা যদি সম্পূর্ণ সারনাথ ঘুরে দেখতে চাও তাহলে একটা দিন হাতে রেখে এখানে এসো। আর আমরা একটা বেলা হাতে রেখে এসেছিলাম, সেই কারণে মেন যে জিনিসগুলো, যে জায়গাগুলো মেন যে জায়গাগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এবার আবার বারাণসী ফিরে যাওয়ার পালা। বারাণসী ফেরার পূর্বে চৌখণ্ডী স্তূপের পাশেই একটা বেনারসি শাড়ি, মানে বিখ্যাত বেনারসি শাড়ি তৈরির কারখানা দেখতে পেয়েছিলাম। তো সেখানে ভিজিট করেছিলাম। সেখানে একাধারে যেমন বেনারসি শাড়ি তৈরি হচ্ছিল আর সাইড বাই সাইড বেনারসি শাড়ি সেলও হচ্ছিল। তো তোমরাও চাইলে এখানে ভিজিট করতে পারো। তোমাদের সাথে সেই বেনারসি শাড়ি কীভাবে তৈরি হয় সেই মুহূর্তটাও শেয়ার করছি। দেখো এই দাদা বেনারসি দেখাচ্ছে। क्या नाम क्या है? बनारसी तंचोई सिल्क। अच्छा, इसको दूध खाओ साड़ी बोलते हैं, इधर में इसको लोकल लोग इसको रेडियम सिल्क भी बोलते हैं। আচ্ছা। इसमें आपका एक ब्लाउज তো দেখো সারনাথে এসে এরকম বেনারসি শাড়ি কিন্তু তোমরা বাড়ির জন্য নিয়ে যেতে পারো। আমরা এখানে এসেছি বাংকার সোসাইটি বলে এই দাদারা বলছেন, তাদের যে সোসাইটি, এখানে ইনস্ট্যান্ট মেকিংও চলছে। আর দেখো বিখ্যাত সেই বেনারসি শাড়ি। তো দেখো আমি তো ওয়ার্কশপে চলে এসেছি পুরো, আর এখানেই এইভাবে দেখো বেনারসি শাড়ি তৈরি হচ্ছে। ফেরার সময় আমরা বারাণসী স্টেশন যাওয়ার গভর্নমেন্ট বাস পেয়ে গেছিলাম। তো আমরা সেই বাসে করেই ফিরেছিলাম। তো দেখো এখন আমরা সারনাথ থেকে বাসে করে যাব বারাণসী স্টেশনের কাছে। আর বাসে ভাড়া সম্ভবত 20 টাকা নেবে, কত নেয় সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আর 107 নম্বর বাস, হ্যাঁ আমরা যে আসার সময় অটো করে এসেছি, তোমরা চাইলে বাসেও আসতে পারো। 107 নম্বর বাস কিন্তু ডাইরেক্ট স্টেশন থেকে এই সারনাথে আসে, আবার সারনাথ থেকে স্টেশন যায়। এই সময় চলে এসেছি কাশী করিডোরের কাছে, যেটা গঙ্গার একদম তীরে কাশী করিডোর। আর এখান দিয়ে আজকে আমরা বাবা বিশ্বনাথকে দর্শন করব। আর দেখো কি সুন্দর লাগছে কাশী করিডোর। তো দেখো এই মুহূর্তে তো রয়েছি কাশী করিডোরে এখানে। আর এই যে কাশী করিডোরের এই জায়গাটা, এখানে কিন্তু লাইট অ্যান্ড সাউন্ড শো হয় প্রতিদিন সন্ধ্যে 6টায়। তো আমি একটু লেট করে ফেলেছি, যে তো সন্ধ্যে 6টার সময় এখানে লাইট অ্যান্ড সাউন্ড শোটা কিন্তু অসাধারণ হয়। দেখো এই হচ্ছে কাশী করিডোর, এখান দিয়েই ওপরে উঠে বাবা বিশ্বনাথকে দর্শন করব। তো দেখো পৌঁছে গেছি কাশী করিডোরের। আর কাশী করিডোরের এখানে আমি আজকে বাবাকে দর্শন করব। তার আগে তোমাদেরকে বলে দিই, দেখো এই কাশী করিডোরের সোজা এরকম সিঁড়ি দিয়ে তোমরা উঠতে পারো। এছাড়াও সিঁড়ি ছাড়া যদি তোমরা এসকালেটারে উঠতে চাও তাহলে ঠিক ডান দিক দিয়ে তোমরা এসকালেটারে উঠে যেতে পারো। এই কাশী করিডোরে প্রবেশ করার সাথে সাথে যে কি দারুণ একটা অনুভূতি হচ্ছিল সেটা তোমাদের বলে বোঝাতে পারবো না। রাত্রিবেলা এই কাশী করিডোর যেন আরও সুন্দর লাগছে। দেখো এখানে বাবার পুজো চলছে, আর লাস্ট এই অবধি তোমরা ক্যামেরা নিয়ে আসতে পারবে। এই যে এলইডি স্ক্রিন রয়েছে। দেখো এই কাশী করিডোরে এই লাস্ট অবধি তোমরা ক্যামেরা মোবাইল মোটামুটি নিয়ে আসতে পারবে। যেদিন ভিড় কম থাকে এই কাশী করিডোরের এই অবধি তোমরা নিয়ে আসতে পারবে। তারপরে কিন্তু তোমরা ক্যামেরা মোবাইল কিচ্ছু ভেতরে নিয়ে যেতে পারবে না, ইভেন রিস্টও আছো ভেতরে নিয়ে যেতে পারবে না। আর দেখো এই হচ্ছে লাইন, এই লাইন কিন্তু ভগবান দর্শনের, মানে কাশী বিশ্বনাথ বাবাকে দর্শনের জন্য। তাহলে চলো এবার ক্যামেরা মোবাইল সব কিছু জমা রেখে বাবাকে দর্শন করব। তারপরে কতক্ষণ সময় লাগে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো বাবাকে দর্শন করে বেরোলাম, এই মাত্র অপূর্ব সুন্দর দর্শন হলো। তোমাদের সাথে তো শেয়ার করতে পারলাম না, তবে মোটামুটি 45 মিনিট মতো লাগলো। এবার সময় বিশেষে ভিড় হয়, আমরা যেহেতু সন্ধেবেলা এসেছি মোটামুটি ফাঁকাই ছিল। আর কাশী করিডোর দিয়েই বাবার দর্শন করলাম। কাশী বিশ্বনাথ দর্শনের পরেই কাশী বিশ্বনাথের পাশেই অবস্থিত অন্নপূর্ণা ভোজনালয়ে আমরা পৌঁছে গেছিলাম। সেখানে প্রসাদ গ্রহণের জন্য
আর এখানে কিন্তু 3 টাইমস ফ্রিতে প্রসাদ দেওয়া হয়। তো দেখো চলে এসেছি অন্নপূর্ণা ভোজনালয়ে। এখানে তোমরা 3 টাইম বিনামূল্যে প্রসাদ গ্রহণ করতে পারো। তো দেখো প্রসাদ দিয়ে গেছে ডাল, তার সাথে ভাত, একটা তরকারি, আর এদিকে লাড্ডু দিয়েছে, আর পাঁপড় দেবে, যদিও এখন আমাদের দিয়ে যায়নি। এর ঠিক পাশের গলিতেই রয়েছে সাক্ষী গণেশ। তো দেখো পুরীতে যেমন রয়েছে সাক্ষী গোপাল, সেরকমই এখানে মানে আমাদের কাশী বিশ্বনাথের এখানে রয়েছে সাক্ষী গণেশ। হ্যাঁ, গণেশকে সাক্ষী রেখে তারপরে কিন্তু আমাদের এই কাশী বিশ্বনাথ ছাড়তে হয়। তো দেখো এই হচ্ছে সামনেই সাক্ষী বিনায়ক টেম্পল। দেখো এই হচ্ছে সাক্ষী বিনায়ক মন্দির। আমরা প্রথম দিনের ঘোরাঘুরি এখানেই সম্পূর্ণ করলাম। তারপরে আমরা পৌঁছে গেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। আর ইচ্ছা আছে পরের দিন সকালে যে আস্সি ঘাট রয়েছে সেই আস্সি ঘাটের মর্নিং আরতি দেখে আবার দিনটা শুরু করার। সুপ্রভাত বন্ধুরা, ঘড়িতে বাজে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 5:32, আর সকাল সকাল বেরিয়ে পড়লাম আস্সি ঘাটের উদ্দেশ্যে। কারণ সকালবেলা যে আস্সি ঘাটে মর্নিং আরতি হয় সেটা দেখার মতো। তো চলো ওইদিকে যাওয়া যাক। ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকেই আমরা অটো ভাড়া করে নিয়েছিলাম। অটো ভাড়া আমাদের পার হেড পড়েছিল 20 টাকা করে আস্সি ঘাট যাওয়ার জন্য। কি বলবো তোমাদের, এই সকাল সকাল হয়তো উঠে আসতে একটু কষ্ট হয়েছে, কারণ এখন মানে আমরা যখন উঠেছি ভোর 5টা, কষ্ট হচ্ছিল, ঠান্ডা সকালবেলা। তবে এই আস্সি ঘাটে আসার পর সমস্ত কষ্ট যেন দূর হয়ে গেছে। দেখো এই ভোর ভোর কত মানুষ এসছে এই আস্সি ঘাটে গঙ্গা আরতি দেখে তাদের সকালটা শুরু করার জন্য। দেখো এই সকাল সকাল আস্সি ঘাটের পাশেই প্রচুর সংগঠনের দ্বারা যোগব্যায়ামের আসরও বসে। তোমরাও চাইলে এখানে যোগদান করতে পারো। তো দেখো এর আগের দিন কাল ভৈরবের দর্শনে এসেছিলাম, এত লাইন ছিল, আমরা বেরিয়ে গেছিলাম। তো আজকে একদম ভোর ভোর চলে এসেছি কাল ভৈরবের দর্শনে। তো দেখা যাক দর্শন হয় কি না, তবে লাইন অনেকটাই কম রয়েছে। আর দেখো কাশী বিশ্বনাথ দর্শন করার পর কাল ভৈরব দর্শন করা কিন্তু একদম বাঞ্ছনীয়। মনে করা হয় কাশী বিশ্বনাথ দর্শন করার পর যদি কাল ভৈরব দর্শন না করা হয় তাহলে কিন্তু কাশী বিশ্বনাথ দর্শন সম্পূর্ণ হয় না। আগের দিন এসে কাশী বিশ্বনাথ দর্শন করেছি, তো আজকে কিন্তু আমরা চলে এসেছি। তো দেখো এই মুহূর্তে একদম কাল ভৈরব বাবার মন্দিরে প্রবেশ করেছি। সকাল সকাল কাল ভৈরবজিকে দর্শন করে খুব ভালো লাগছে। তো তোমাদের একটা কথাই বলবো, একটু সকাল সকাল আসো, কাশী বিশ্বনাথ হোক বা কাল ভৈরবজি, তোমরা কিন্তু খুব তাড়াতাড়ি দর্শন পেয়ে যাবে। সকাল সকাল দর্শন করে আমাদের হাতে বেশ কিছুটা সময় রয়েছে, সেই কারণে আমরা আবার লোকাল সাইট সিনের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। শেষ হয়ে তো বেরিয়ে পড়েছি, এবার আমরা লঙ্কার উদ্দেশ্যে রওনা দেব। আর এখান থেকে বাসে তোমরা যেতে পারো। দেখো আমাদের বাস এসে গেছে। লঙ্কা। তো দেখো বাসে উঠে পড়লাম। বাসে করে আমরা লঙ্কার দিকে যাব। এছাড়াও লোকাল ট্রান্সপোর্ট ছাড়া তোমরা অটো করেও কিন্তু যেতে পারো। তো দেখো বাসে টিকিট ফেয়ার তোমাদেরকে বলে দিই। আমরা যেহেতু ভারত সেবাশ্রম সংঘ রয়েছি, তো ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে বাস ধরে লঙ্কা যাচ্ছি, 15 টাকা পার হেড পড়লো। এছাড়া তোমরা অটো করেও যেতে পারো, অটো রিজার্ভ করে ওখানে সমস্ত কিছু স্পট ঘুরে আসতে পারো। আমরা যেহেতু লোকাল ট্রান্সপোর্ট ইউজ করছি, তো কীভাবে ঘুরবো সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বাস থেকে নেমে পড়লাম। মোটামুটি ভারত সেবাশ্রম সংঘের সামনে থেকে বাস ধরে 10 মিনিট মতো লাগলো। এখন এসে পৌঁছালাম মানি মন্দিরে। তো চলো, আমার অপোজিটে রয়েছে মানি মন্দির, মানি মন্দিরের দিকে যাওয়া যাক। আর এই হচ্ছে দেখো মানি মন্দিরে যাওয়ার রাস্তা। তো দেখো ভেতরে যতটুকু জানতে পারছি, ভেতরে রয়েছে 151টা শিবলিঙ্গ। তো চলো ভেতরে প্রবেশ করি, তারপরে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি।
তো দেখো মণি মন্দিরের প্রবেশদ্বারের ঠিক ডান দিকেই রয়েছে বিশাল বড় গোশালা। তো দেখো এই হচ্ছে গোশালা। তো তোমরা যদি চাও এই মানি মন্দিরের পুজোও দিতে পারো। এখানে দেখো পুজোর সামগ্রী পাওয়া যাচ্ছে, আর এখানে জুতো রেখে এই ভেতরে প্রবেশ করতে পারো। তো দেখো এই मंगलम মানি भगवान মন্দিরের विष्णु সামনে मंगलम তিলক লাগিয়ে गरुड़ध्वज দিচ্ছে। मंगलम पुंडरीकाक्षाय मंगलाय तनु हरि ओम चंदन समहत पुण्यम पवित्रम पापनाशनम मापदा महर्ते नित्यम लक्ष्मी तिष्ठति सर्वदा। তো চলো এবার মূল মন্দিরের দিকে প্রবেশ করা যায়। দেখো ভেতরে প্রবেশ করে বিরাট বড় একটা শিবলিঙ্গ রয়েছে। দুদিক মিলিয়ে টোটাল প্রায় 151টা ছোট শিবলিঙ্গ রয়েছে। বাহ, অপূর্ব সুন্দর জায়গাটা। আর দেওয়ালে দেখো বিভিন্ন দেবদেবীর মূর্তি রয়েছে। এই মণি মন্দিরের ভেতরটা কিন্তু অপূর্ব সুন্দর। তোমরা এই জায়গাটা একদমই মিস করো না, খুব সুন্দর লাগছে। আর ভেতরের মন্দিরের যে ঝাড়বাতিটা রয়েছে দেখো কি সুন্দর কারুকার্য করা। এই মন্দিরের ভেতরের পরিবেশটাও অসাধারণ সুন্দর, মানে ভেতরে ঠাকুরের গান বাজছে। আর তোমাদেরকে এই মন্দিরের টাইমিংটাও বলে দিই, ভোর 4টেই খোলে, ভোর 4টে থেকে দুপুর 12টা অবধি খোলা থাকে। তারপরে আবার বিকেল 4টে থেকে রাত 9টা অবধি এই মন্দির খোলা থাকে। তো দেখো মানি মন্দির তো দেখা হয়ে গেল। মানি মন্দির দেখার পর পরবর্তী যে স্পট দুর্গা মন্দির, এখান থেকে পায়ে হাঁটা দূরত্ব মোটামুটি ওই 100 মিটার মতো এর পাশেই রয়েছে। তো চলো এবার নেক্সট স্পট দুর্গা মন্দিরের দিকে যাওয়া যাক। আর তোমাদের আরও একটা কথা বলে দিই, তোমরা যদি এই কাছাকাছি মানি মন্দির বা দুর্গা মন্দিরের কাছাকাছি বাস বা অটো করে চলে আসো, তাহলে এই এখান থেকে পায়ে হেঁটেই এই 4-5টা স্পট তোমরা দেখে নিতে পারো, কারণ সমস্ত মন্দিরগুলোই কাছাকাছি রয়েছে। তো দেখো হাঁটতে হাঁটতে পৌঁছে গেছি দুর্গা মন্দিরের সামনে। আর এখানে কুণ্ড রয়েছে। দেখো দুর্গা মন্দিরে যাওয়ার আগে একটা কুণ্ড রয়েছে, দেখো বড় কুণ্ড রয়েছে। আর এখান থেকেই দেখো পুজো দেওয়ার সামগ্রী রয়েছে। তোমরা যারা ভেতরে পুজো দিতে চাও তারা এখান থেকে নিয়ে ভেতরে পুজো দিতে পারো। দেখো এই হচ্ছে দুর্গা মন্দির। তো দেখো দুর্গা মন্দিরের এই দালানে প্রবেশ করেছি। এই অবধি তোমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারবে। তারপরে তোমাদের লকারে ক্যামেরা আর মোবাইল রেখে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে। আর দেখো তোমাদের আরও একটা কথা বলে দিই, এই মন্দির সারাদিনই খোলা থাকে। ভোর 3টেই ওপেন হয় আর রাত 12টায় বন্ধ হয়। এই গেটে যে দাদারা রয়েছে তারাই আমাদের বলল। তো দেখো দুর্গা মাকে দেখতে পেলে তো ভালোই লাগে। তো দুর্গা মন্দিরে দুর্গা মাকে দর্শন করলাম, তোমাদের তো দেখাতে পারলাম না কারণ ভেতরে ভিডিও ক্যামেরা অ্যালাউ নয়। তো এইবার আমরা যাব তুলসী মানস মন্দিরের দিকে। এখান থেকে ওই 100 মিটার থেকে 150 মিটারের মধ্যে, এটাও পায়ে হেঁটেই যাব। আবার দুর্গা মন্দির থেকে পৌঁছে গেলাম তুলসী মানস মন্দিরে। এখানেও বাইরেই জুতো রাখার স্ট্যান্ড রয়েছে, জুতো রেখে চলো ভেতরে প্রবেশ করি। তো দেখো এই মুহূর্তে আমি চলে এসেছি তুলসী মানস মন্দিরের কাছে। আর এই তুলসী মানস মন্দির যেখানে তুলসীদাস তার রামচরিতমানস লেখা কমপ্লিট করেছিলেন এবং রামায়ণ সংস্কৃতে অনুবাদ করেছিলেন। দেখো সামনেই রয়েছে রাম, লক্ষ্মণ, সীতা আর হনুমানজি। আর দেখো এই মন্দিরটা অনেকটাই বড়, কি সুন্দর লাগছে। এই মন্দিরের ওপরে ওঠা যায়। আর এই মন্দিরের দেওয়ালে সম্পূর্ণ রামায়ণ হিন্দিতে লেখা রয়েছে দেখো। আর দেখো এই মন্দিরের টাইমিংটা তোমাদের সাথে শেয়ার করি। সকাল 6টা থেকে দুপুর 12টা অবধি এই মন্দির খোলা থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। তারপরে বিকেল 3:30টায় খুলে রাত 9টা অবধি খোলা থাকে। তো দেখো এই মুহূর্তে তুলসী মানস মন্দির থেকে বেরিয়ে আসলাম। আর পেট পুজো করতে হবে, খিদে পেয়ে গেছে। আর এখান থেকে বেনারসের স্ট্রিট ফুড নিচ্ছি, বিশেষ করে এটা সাউথ ইন্ডিয়ান। আমরা ইডলি নিয়ে নিচ্ছি
ইডলি প্লেট পড়ছে 20 টাকা করে। তো কিছুটা খেয়ে নেব, খেয়ে আবার জার্নি কন্টিনিউ করব। বেনারসে এসে সাউথ ইন্ডিয়ান ফুড, আর এখান থেকে এই দাদার কাছ থেকে ইডলি নিয়ে নিয়েছি, হেভি টেস্টি কিন্তু। 2 পিস 20 টাকা প্লেট। তো দেখো তুলসী মানস মন্দির দেখে এবার চলে এসেছি ত্রিদেব মন্দিরের কাছে। এটাও মোটামুটি ওই 100 মিটারের মধ্যে, মানে তুলসী মানস মন্দিরের থেকে 100 মিটার। তো চলো, তো এই হচ্ছে ত্রিদেব মন্দির, চলো ভেতরে প্রবেশ করি। দেখো ত্রিদেব মন্দিরে এসেছি আজকে 26শে জানুয়ারি। খাটু শ্যামজিকে দেখো ফুল দিয়ে কি সুন্দর ইন্ডিয়ান ট্রাই কালারে সাজিয়ে তোলা হয়েছে। তো দেখো ত্রিদেব মন্দির আমাদের দেখা হয়ে গেল। এইবার আমরা যাব সংকটমোচন হনুমান মন্দির দেখতে। তো চলো, তো দেখো এই মুহূর্তে পৌঁছে গেছি সংকটমোচন হনুমান মন্দিরের সামনে। তো চলো তোমাদেরকে একটু দেখাই। সংকটমোচন হনুমান মন্দিরের সামনে এরকম পুজো দেওয়ার দোকান পেয়ে যাবে। এখানে পুজো দেওয়ার সামগ্রী রয়েছে। যারা পুজো দিতে চাও তারা এখান থেকে ফুল বেলপাতা নিয়ে আর লাড্ডু নিয়ে প্রবেশ করতে পারো সামনে মন্দিরে। দেখো এখানে শু স্ট্যান্ড রয়েছে, এখানে জুতো রেখে তোমরা মন্দিরে প্রবেশ করবে। তো দেখো সংকটমোচন হনুমান মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। আর এই মন্দিরের টাইমিংটা তোমাদেরকে বলে দিই, যারা তোমরা এখানে দর্শন করতে আসছো। ভোর 4টেই খোলে, মানে ভোর 4টেয় মন্দির ওপেন হয় আর দুপুর 12টা অবধি ওপেন থাকে। তারপরে বিকেল 3:30 আবার ওপেন করে রাত 12টা অবধি ওপেন থাকে। আর ভেতরে তো ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। তো দেখো সংকটমোচন হনুমান মন্দিরের এখান থেকে আবার শেয়ার অটোতে উঠে গেছি। আমরা কিন্তু একদম পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি, তোমরা একদম কম খরচে এইভাবে ঘুরতে পারো। তো শেয়ার অটোতে মাত্র 10 টাকা নেবে। BHU ক্যাম্পাসের যে গেট রয়েছে সেই গেটে ছেড়ে দেবে। আর ওখান থেকে আবার আমাদের ভেতরের অটো বা হেঁটে যেভাবে হোক আমরা পৌঁছাবো যে বিড়লা মন্দির রয়েছে BHUতে, BHU ক্যাম্পাসের ভেতরে, সেটা দেখার জন্য। তো চলো। তো দেখো সংকটমোচন হনুমান মন্দিরের ওখান থেকে আমরা অটো করে তো BHU ক্যাম্পাসের সামনে নেমে গেলাম। আর 10 টাকা করে নিল। এই দেখো আমাদের সামনে BHU ক্যাম্পাস। তো এবার চলো BHU এর ভেতর যে বিড়লা মন্দির রয়েছে সেই বিড়লা মন্দির তোমার সাথে দর্শন করাবো। দেখো এই হচ্ছে BHU ক্যাম্পাসের মেন গেট। আর এখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে 10 টাকা করে পার হেড, বিড়লা মন্দিরের ভেতরে নিয়ে যাবে। মানে BHU ক্যাম্পাসের ভেতরে যে বিড়লা মন্দির রয়েছে সেখানে নিয়ে যাবে। তো চলো দেখো BHU ক্যাম্পাসের ভেতরে আমরা প্রবেশ করলাম। দেখো এটা ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। তো দেখো অটো করে পৌঁছে গেলাম BHU ক্যাম্পাসের ভেতরে যে রয়েছে বিড়লা মন্দির, সেই বিড়লা মন্দিরের কাছে। আর এই বিড়লা মন্দির কিন্তু কাশী বিশ্বনাথের আদলেই তৈরি। তো চলো ভেতরে প্রবেশ করি। আর BHU এর ব্যাপারে যদি বলতে হয়, মদন মোহন মালব্য এটা প্রতিষ্ঠা করেছিলেন। তো দেখো এই মন্দিরটা কিন্তু পুরো বাবা বিশ্বনাথ, কাশী বিশ্বনাথের আদলেই তৈরি। ভেতরে কোনো রকম ফটোগ্রাফি ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তবুও কিছুটা ফুটেজ আমি তুলেছিলাম। আর বাইরে রয়েছে আমাদের নন্দী মহারাজ। তো দেখো এই মুহূর্তে আমি BHU ক্যাম্পাসের ভেতরে রয়েছি, মানে বিড়লা মন্দিরের এখানে রয়েছি। আর তোমাদেরকে বলবো এই জায়গাটা একটু সময় নিয়ে আসতে, হাতে সময় নিয়ে আসতে, কারণ ভেতরটা খুবই সুন্দর লাগছে। আর মন্দিরটা তো দর্শন করলাম, বাবা বিশ্বনাথকেও দর্শন করলাম। চলো এবার আবার আমরা বেরিয়ে যাব। তো দেখো BHU ক্যাম্পাসের গেট থেকে বেরিয়ে এসেছি, মানে লঙ্কা গেটে চলে এসেছি। আর এখান থেকে আবার অটো করে নেব। অটোতে 15 টাকা ভাড়া নেবে, রামনগর ফোর্টে আমাদের নিয়ে যাবে। আমি টোটালটাই কিন্তু শেয়ারিংয়ে যাচ্ছি, কোনো রিজার্ভ করিনি, কিচ্ছু করিনি। তোমরাও কিন্তু আরামসে এইভাবে ঘুরতে পারো। এখন আমরা রামনগর ফোর্টের দিকে যাচ্ছি। আর ফোর্টের দিকে যাওয়ার সময় একটা ব্রিজ করে, মানে গঙ্গা নদী ক্রস করে আমরা ওই পারে যাব। তো দেখো অটোয় করে পৌঁছে গেলাম রামনগর ফোর্ট। আর অটোতে ভাড়া নিল 15 টাকা, মোটামুটি 10 মিনিট সময় লাগলো। আর এই রামনগর ফোর্ট মহারাজা বলবন্ত সিংয়ের তৈরি 1750 খ্রিস্টাব্দে। দেখো তো
দেখো রামনগর ফোর্টের ভেতরে আসার পরই তোমরা দেখতে পারবে ঠিক বাঁদিকে রয়েছে মিউজিয়াম। এই মিউজিয়ামের ভেতরে অনেক কিছু রয়েছে। এছাড়াও তোমরা এই যে একটা গুপ্ত রাস্তা রয়েছে, এই গুপ্ত রাস্তা দিয়ে একদম নদী মানে গঙ্গা নদীতে যাওয়ার একটা সুড়ঙ্গ পথ রয়েছে। সেই সুড়ঙ্গ পথও কিন্তু এই মিউজিয়ামের ভেতরেই রয়েছে। আর এখানে টিকিট কাউন্টারও রয়েছে। টিকিট প্রাইস পার পার্সন 80 টাকা করে। 80 টাকা টিকিট কেটে তোমরা ভেতরে প্রবেশ করতে পারো। দেখো এই রামনগর ফোর্ট তুলসী ঘাটের ঠিক অপোজিটে রয়েছে। তোমরা যদি চাও তুলসী ঘাট থেকে নৌকা ভাড়া করেও এই রামনগর ফোর্টে আসতে পারো। আর এই রামনগর ফোর্টে দেখতেই পাচ্ছ 3টে কামান রয়েছে। ওইদিকে একটা রয়েছে, মাঝখানে একটা রয়েছে, আর এই সাইডে একটা রয়েছে। তো দেখো রামনগর ফোর্ট এসছি, আর রামনগর ফোর্টের এখানে শিবপ্রসাদ লস্যি ভাণ্ডার, এখান থেকে লস্যি খাবো। আর এটা কিন্তু খুবই বিখ্যাত এখানে। দেখো এই যে লস্যি বানাচ্ছে। দেখো এই লস্যিটা এতটাই পপুলার, মানে তৈরি হওয়ার সাথে সাথে কিন্তু শেষ হয়ে যাচ্ছে। আবার এক্ষুনি মেকিং প্রসেস স্টার্ট হবে। দেখো ফাইনালি লস্যি নিয়ে ভেতরে চলে এসেছি। রাবড়ি লস্যি যাকে বলে, দেখো পুরো রাবড়ি দেওয়া। আর এখানে কিন্তু এই লস্যিটা খুবই বিখ্যাত। সত্যি একেই বলে লস্যি, মানে এতটাই গাঢ়, অসাধারণ লাগছে খেতে। আর ওপরে রাবড়ি দেওয়া। দেখো 60 টাকা নিল, ফুল পয়সা উসুল, একদম গাঢ় দই দিয়ে করা। তো দেখো রামনগর ফোর্ট দেখে আমরা তো শিবপ্রসাদ লস্যি ভাণ্ডারের ওখান থেকে লস্যি খেলাম। তো একবারে আশা মিটেনি, সেই কারণে আবার দ্বিতীয়বার নিলাম, মানে 2বার লস্যি খেলাম। মানে অসাধারণ লাগলো ওখানে রাবড়িটা বিশেষ করে। আর এবার আবার লঙ্কা গেটের দিকে যাচ্ছি, মানে যেটা BHU ক্যাম্পাসের সামনে যে গেটটা রয়েছে, ওখান থেকে আবার বাস ধরে এগিয়ে যাব। ওখান থেকে আমরা আবার আমাদের সাইট সিনের লাস্ট ডেস্টিনেশন নমঘাটের উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছিলাম। তো দেখো ফাইনালি পৌঁছে গেছি নমঘাট, আর খুব সুন্দর লাগছে। এটা কিন্তু একটা পপুলার ঘাট। তো দেখো এই মুহূর্তে চলে এসেছি নমঘাটে। আর এই নমঘাট কিন্তু এই যতগুলো 84টা ঘাট আছে তার থেকে সবচেয়ে বড় ঘাট। আর এই নমঘাটের এখানেই বোট রাইডও তোমরা করতে পারো। এখান থেকে তোমরা শেয়ারিংয়ে পার হেড 100 টাকা করে বোট রাইড নিয়ে পৌঁছে যেতে পারো 80 ঘাট অবধি। তো দেখতেই পাচ্ছ এই মুহূর্তে তো নমঘাটে চলে এসেছি। আর ওই দিক থেকে শুরু হয় 80 ঘাট, যেটা ওসি নদীর তীরে। আর এই দিকে নমঘাট, এর পাশে রয়েছে বরুণা নদী। আর এই ভারাণসী নামটা কিন্তু 80 আর বরুণা এই দুই নদীর নাম থেকেই ভারাণসী এসছে। এই দুটো নদী কিন্তু গঙ্গাতে এসে মিশেছে। তো দেখো একটা টোটো করে নিয়েছি, এই টোটো করেই যাব ধনবন্তরী কূপে। আর ওই কূপের জল কিন্তু খুবই পবিত্র। তো চলো যাই, তারপরে আরও ডিটেলসে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো কাল ভৈরব মন্দিরে যাওয়ার যে মেন গেট, সেই মেন গেটটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে মেন গেট। তার ঠিক অপোজিটে যে রাস্তা গেছে, এই রাস্তা দিয়ে মহামৃত্যুঞ্জয় মন্দির যেতে হবে, মোটামুটি 700 মিটার। তো চলো এবার যাওয়া। তো দেখো এখন পৌঁছে গেছি মহামৃত্যুঞ্জয় মন্দির বা ধনবন্তরী কূপ। এই যে আমার পেছনেই রয়েছে, এর ভেতরে যে কুণ্ড রয়েছে সেটা কিন্তু ধন্বন্তরী কূপও বলা যেতে পারে। তো চলো এবার ভেতরে প্রবেশ করি। এই মুহূর্তে কিন্তু পৌঁছে গেছি ধন্বন্তরী যে কূপ রয়েছে, মানে এই যে মহামৃত্যুঞ্জয় মন্দিরের ভেতরে যে ধন্বন্তরী কূপ, সেই কূপের কাছে চলে এসেছি। আর এই কূপের জল পান করতে সারা পৃথিবী জুড়ে মানুষজন এখানে আসে। কারণটা তোমাদেরকে বলে দিই, কারণ হচ্ছে এটাই, ভগবান বিষ্ণুর অবতার ধন্বন্তরী এই কূপটা প্রতিষ্ঠা করেছে বলে মনে করা হয়। আর এই কূপের জল পান করে সমস্ত রোগ থেকে মুক্তি লাভ করে। সেই কারণে প্রত্যেকের হাতে একটা করে এরকম জল নিয়ে যাওয়ার পাত্র রয়েছে, যাতে করে তারা দেশ বিদেশ থেকে এসে এখান থেকে জল নিয়ে যায়। তো আমরাও এই জলটা সংগ্রহ করব। দেখো বিশ্বাসের মেলায় বস্তু তর্কে বহুদূর। তো আমি তর্কে যাব না, নিয়ে নিয়েছি বাড়ির জন্য, কারণ বাড়ির থেকে ফোন করলাম, বাড়ির থেকে বললো যে হ্যাঁ নিয়ে আসবি। তো সেই কারণে নিয়ে নিলাম। তোমরাও চাইলে এখান থেকে নিয়ে যেতে পারো। তো দেখো এই মুহূর্তে যেহেতু সিজন চলছে, তো তোমরা যারা কাশী বিশ্বনাথ দর্শনে আসছো, বিশেষ করে গঙ্গা আরতি দেখতে চাও, তাদের জন্য বলে রাখি, দেখো এখন টাইম প্রায় 3:30, দুপুর 3:30। আর এখনই দেখো দশাশ্বমেধ ঘাটে গঙ্গা আরতি দেখার জন্য ভিড় হয়ে গেছে।
আর আমরাও চলে এসেছি কারণ সামনে থেকে তোমাদেরকে সুন্দরভাবে গঙ্গা আরতি দেখাবো বলে। আর তোমরাও যারা সুন্দরভাবে গঙ্গা আরতি দেখতে চাও তারা কিন্তু যত তাড়াতাড়ি সম্ভব দশাশ্বমেধ ঘাটের এখানে এসে, যারা ফ্রিতে আর কি সুন্দরভাবে গঙ্গা আরতি দেখতে চাও তারা চলে এসো। তো দেখো দশাশ্বমেধ ঘাটের এখানে এইরকম বিক্রি হবে, আমরাও নিয়ে নিয়েছি একটা করে, 20 টাকা পার পিস বললো। আর গঙ্গা আরতির পর এটা তোমরা গঙ্গায় ভাসাতে পারো। তো দেখো আমরা যে প্রদীপ নিয়েছিলাম সেই প্রদীপ এই ভাসিয়ে দেব গঙ্গায়। তো চলো। জয় মা গঙ্গা। সেদিনকে সন্ধ্যারতি দেখার পর কিছুটা সময় গঙ্গার ধারে বসে টাইম স্পেন্ড করেছিলাম। আর তারপরে আমরা ফিরে গেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। আর রাতের খাবারটা আমরা ভারত সেবাশ্রম সঙ্গেই প্রসাদ গ্রহণ করেছিলাম। তো দেখো আমরা যেহেতু ভারত সেবাশ্রম সঙ্গেই রয়েছি, রাতের ডিনার আমরা ভারত সেবাশ্রম সঙ্গেই করব। 50 টাকায় দেখো ভাত রয়েছে, তার সাথে ডাল, তরকারি, একটা চাটনি রয়েছে। আর ওই দিক থেকে দেখো নিয়ে এসে এখানে বসে খেতে হবে। আজ আমাদের বেনারস ঘোরার তৃতীয় দিন, মানে শেষ দিন। আর আজ আমরা কাশী বিশ্বনাথের আশেপাশের সমস্ত কিছু ঘুরে দেখব, অলি গলি, তার সাথে সমস্ত খাবার দাবার যেগুলো খুবই পপুলার বারাণসীতে সেগুলো খাওয়া দাওয়া করব। তারই সাথে পপুলার মন্দিরগুলো ঘুরব এবং সবশেষে বোট রাইডও করব। তো দেখো এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি দ্য রাম ভান্ডার, মানে বারাণসীর যে বিখ্যাত কচুরি, সেই কচুরির দোকানে ঢুকবো। আর তোমাদেরকে দেখিয়ে দিই, দেখো এটা নতুন একটা আউটলেট হয়েছে রাম ভান্ডারে। তো চলো, অনেকটাই দেরি হয়ে গেছে। কী কী রয়েছে, বড় কচুরি, ছোট কচুরি পাবো কিনা, বা জিলিপি রয়েছে কিনা, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো এটাই নতুন আউটলেট। তো দেখো আমাদের সামনে তো খাবার চলে এসছে, দ্য রাম ভান্ডারের স্পেশাল কচুরি। কী কী নিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে রয়েছে বড়া কচুরি, মানে দুটো বড় কচুরির প্লেট হচ্ছে 70 টাকা। এদিকে ছোটা কচুরি রয়েছে, মানে এখানে আলু স্টাফিং রয়েছে, এই কচুরিটার মধ্যে আলু রয়েছে। এই ছোটা কচুরি প্লেটটাও 70 টাকা। আর এই জিলিপির কেজি 600 টাকা। তো আমরা যেহেতু দুজন রয়েছি, আমি আর অনিমেষ, সেই কারণে সমস্ত কিছু নিয়ে নিয়েছি। এবার খাওয়া দাওয়া করবো। আর তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলো না কারা কারা এই রাম ভান্ডারে স্পেশাল কচুরি বা জিলিপি খেয়েছো আর তোমাদের কেমন লেগেছে। দেখো রাম ভান্ডারে ছোটা কচুরি এবং বড় কচুরি দুটোই কিন্তু প্রাইসটা একটু হাই হলেও টেস্ট কিন্তু অসাধারণ ছিল। তার সাথে জিলিপিটাও, কেশর জিলিপি যেটা বলে, জিলিপিটাও অসাধারণ ছিল। তো দেখো রাম ভান্ডার থেকে কচুরি খাওয়া তো কমপ্লিট। এবার আবার ওই রাম ভান্ডারের যে নতুন আউটলেট আর পুরনো আউটলেট, তার মাঝের যে গলি, সেই গলিতেই রয়েছে কামধনু মালাইও শপ। মানে এটা বিশেষ করে শীতকাল, মোটামুটি ফেব্রুয়ারি মার্চ অবধি এই মালাইওটা পাওয়া যায়। আর এই কামধনু মিল্ক শপ কিন্তু মালাইওর জন্য বিখ্যাত। তোমাদেরকে দেখিয়ে দিই, এই যে সামনেই রয়েছে কামধনু মিল্ক অ্যান্ড সুইট শপ। এখান থেকে আমরা মালাইও ট্রাই করব। আর দেখো মালাইও ট্রাই করেছিলাম। মালাইওটাও পিওর দুধের, যেটুকু কাকুরা বললেন 60 টাকা 100 গ্রাম নিয়েছিল। মালাইওটাও ভালোই লেগেছিল। আর মালাইওর শেষে আবার কেশর দুধ যেটা রয়েছে সেটা আবার দিয়েছিল, সেটা আমার বেশি ভালো লেগেছিল। এরপরে আমরা চলে গেছিলাম বেনারসের এমন এক গলিতে যেখানে দোতলা বাড়িগুলো খুব সুন্দরভাবে কালারফুল পেন্টিং দিয়ে আঁকা ছিল। আর তোমরা যদি জানতে চাও এই স্ট্রিটটা কোথায়, তোমরা কমেন্ট করো, আমি অ্যাড্রেস বলে দেব। তো দেখো বেনারসের গলি যে সত্যিই সুন্দর, এমন একটা জায়গায় এসছি, সেটা তোমাদের সাথে শেয়ারও করছি। তোমরা কে কে এখানে এসছো বেনারসে এসে, সেটা অবশ্যই শেয়ার করো, মানে কমেন্ট করো। আর যারা এখনও আসোনি তারা অবশ্যই কমেন্টে জানাও, আমি কমেন্টে বলে দেবো এই জায়গাটার নাম কি। তো দেখতেই পাচ্ছ আমার পেছনেই রয়েছে মহাদেবজি, কি সুন্দর লাগছে দেখো পেন্টিং। তো এই যে ঘাট, এই ঘাটটা তোমরা যদি জানতে চাও তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো কোন ঘাটে এত সুন্দর পেন্টিং আছে, টোটালটাই আমি বলে দেবো।
তো দেখো এই মুহূর্তে আমি চলে এসেছি সিদ্ধেশ্বরী মাতার মন্দিরে, আর এখানে একটা কূপ রয়েছে যেটার নাম হচ্ছে চন্দ্রকূপ। তো এই চন্দ্রকূপের বিশেষত্ব এটাই, যদি এখানে তোমাদের প্রতিচ্ছবি মানে ছায়া না দেখতে পাও পাতকুয়োর জলে, তাহলে কিন্তু তোমাদের 6 মাসের মধ্যে মৃত্যু ঘটতে পারে। তো দেখো এই হচ্ছে চন্দ্রকূপ। তোমরা কিন্তু এসে তোমরা অবশ্যই দেখো। তো এবার আমি দেখবো আমার ছায়া দেখা যাচ্ছে নাকি। হ্যাঁ, ছায়া দেখা যাচ্ছে, তার মানে এ যাত্রায় আমি বেঁচে গেলাম। তো যাই হোক, জোকস অ্যাপার্ট, তোমরা অবশ্যই কিন্তু এখানে এসো, এই চন্দ্রকূপ দর্শন করো। আমার ছায়াটাও কিন্তু আমি দেখতে পেয়েছি। বাহ, ছোট্ট দেখাচ্ছিল, কিন্তু আচ্ছা। দেখা গেছে মোটামুটি। আমি আর অনিমেষ ঘুরে ঘুরে খুঁজে পেয়েছি, তাই তো? এইটার জন্য অনেক খুঁজতে হয়েছে। তো দেখো এই মুহূর্তে চলে এসেছি পিতা মহেশ্বর মন্দিরের কাছে, আর এই মন্দিরের বিশেষত্ব তোমাদের সাথে শেয়ার করছি, চলো। তো দেখো এটাই কিন্তু পিতা মহেশ্বর মন্দির। দেখো একদম নিচে শিবলিঙ্গ রয়েছে। তো দেখো এই যে মন্দির, মানে এই যে শিবলিঙ্গ আমি দর্শন করব, এই শিবলিঙ্গ কিন্তু বছরে শুধুমাত্র 2বারই খোলা হয়। এছাড়া তোমরা এই যে ওপর থেকে দর্শন করতে পারো, এই যে সবুজ গোল ঘোরানো জায়গাটা রয়েছে, ওর নিচেই রয়েছে 30 থেকে 40 ফুট নিচে বাবা মহাদেবের শিবলিঙ্গ পঞ্চনাগের সাথে। আর এটা শুধুমাত্র বছরের 2 দিন, মানে রাখি বন্ধন উৎসবের দিন আর মহাশিবরাত্রির দিন খোলা থাকে। দেখো এটাই কিন্তু সেই মণিকর্ণিকা ঘাটের যে কুণ্ড, সেই কুণ্ড। আর এখানে কিন্তু মাতা সতী আর মহাদেব স্বয়ং স্নান করতে নেমেছিলেন। এখানে মহাদেবের মণি আর কর্ণিকা মানে কানের দুল, মানে মাতার কানের দুল এখানে পড়েছিল। এই মুহূর্তে আমি চলে এসেছি কাশী কারবাট। হ্যাঁ, মণিকর্ণিকা ঘাটের পাশে এমন একটা মন্দির আছে যেটা কিন্তু 9 থেকে 10 ডিগ্রি অ্যাঙ্গেলে হেলানো রয়েছে। আর এখানে দেখো, তোমাদেরকে শেয়ার করি, দেখো পুরো অ্যাঙ্গেলে হেলানো। তো দেখো এখন পৌঁছে গেছি মণিকর্ণিকা ঘাটে, যেখানে মানে চিতা জ্বলতে থাকে 24 ঘন্টা, যেখানে 24 ঘন্টা চিতা জ্বলতে থাকে। এই আগুনের লেলিহান শিখা কখনোই বন্ধ হয় না। দেখো সেই মণিকর্ণিকা ঘাট, একের পর এক মৃতদেহ আসছে। এরপরে আমরা গঙ্গাবক্ষে বোটিং করেছিলাম। আর আমরা যেহেতু শেয়ারিং বোট ভাড়া করেছিলাম, তাই আমাদের পার হেড 100 টাকা করে পড়েছিল। তোমরা চাইলে পার্সোনালিও ভাড়া করতে পারো। বোটিংয়ের পর পৌঁছে গেছিলাম তিলভাণ্ডেশ্বর মন্দিরে, যেখানে বাবা মহাদেবের শিবলিঙ্গ প্রতিদিন একটা তিলের ন্যায় বৃদ্ধি পেতে থাকে। তারপর একে একে পৌঁছে গেছিলাম বিখ্যাত কাশী চাট ভাণ্ডারের চাট খেতে। কাশী চাট ভাণ্ডারের চাট 60 টাকা করে নিল। আমরা নিয়েছিলাম পালং চাট আর টমেটো চাট, দুটোই অসাধারণ ছিল। আর সবশেষে একটা বেনারসি পান খেয়ে আমরা আমাদের বেনারস ট্যুর কমপ্লিট করলাম। তো ফাইনালি জার্নি কামস টু অ্যান এন্ড। সম্পূর্ণ ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম, এই বারাণসীর সম্পূর্ণ ট্যুরটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই মুহূর্তে আমি এই কাশীর গঙ্গার ঘাটেই দাঁড়িয়ে রয়েছি। তো আশা করছি এই সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই আরও সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তো এই বলেই শেষ করছি। নমঃ পার্বতী পতে, হর হর মহাদেব।